অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সমগ্র দেশের অবস্থান। যুগে যুগে নানা জাতির শোষণ, নিপীড়ন, নির্যাতন আর বৈষম্য অবিচার সহ্য করে রক্ত দিয়ে বাঙালি জাতির অর্জিত এই বাংলাদেশ। তাই দেশের উন্নয়ন ও প্রশাসনিক কাজের সুবিধার্থে সম্পূর্ণ ভূখণ্ডকে ৬৪টি অংশে বিভক্ত করে ৬৪ জেলায় রূপান্তর করা হয়েছে। নিয়মিত প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হয় মিরর অফ অ্যাডভেঞ্চার। আর আপনাদের সাথে আছি আমি সানাউল্লাহ সালমান। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বরাবরের মতো এবারের পর্ব বরিশাল জেলা। চলুন জানার এবং দেখার চেষ্টা করি এই জেলার বিস্তারিত। বরিশাল জেলা বাংলাদেশের সর্বদক্ষিণের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যার আয়তন ১,০৭৮ বর্গ মাইল। এই জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা এবং দক্ষিণে বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা। পূর্ব দিকে রয়েছে লক্ষ্মীপুর ও ভোলা জেলা বিস্তীর্ণ মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, গোপালগঞ্জ ও ঝালকাঠি জেলার এক অংশের অবস্থান। সমগ্র জেলায় ২৩,৭৭১ জন জনসাধারণের বসবাস। এর মধ্যে শিক্ষার হার ৭৫.৩%, যা বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বেশ উল্লেখযোগ্য। এই জেলার মানুষগুলো আসলেই অধিক অতিথিপরায়ণ, ধার্মিক এবং সহজ সরল। এক কথায় খাঁটি বাঙালি বলতে যা বোঝায়। তবে ভালো এবং মন্দ সব জায়গাতেই থাকে, এখানেও তাই। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খুব সহজে এই জেলায় পৌঁছানো যায়। ঢাকার গাবতলীর বাস টার্মিনাল থেকে বাস যোগে সড়ক পথে ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারেন বরিশাল জেলায়। এছাড়া আরেকটু আরামদায়ক পন্থায় ঢাকা সদরঘাট থেকে বাংলার টাইটানিক অর্থাৎ বিলাসবহুল লঞ্চেও পৌঁছাতে পারেন এই জেলায় খুব কম খরচে। বাস এবং লঞ্চ সার্ভিস ছাড়াও আকাশপথে আরো কম সময়ে পৌঁছানোর ব্যবস্থাও রয়েছে, তবে এটা একটু ব্যয়বহুল। এবার চলুন জেনে নেই এই জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাত, আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল, পূর্বারটি উল্লেখ্য। আবার কেউ কেউ দাবি করেন যে একসময় এই অঞ্চলে পর্তুগিজদের অবাধ বিচরণ ছিল। সেই পর্তুগিজ এক যুবক এবং এক যুবতী বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছিল। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গিরদে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশাল বলত। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে বরিশাল বলা হতো। পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। এটি ১৭৯৭ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্বতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ভেনিস বলা হয়। বরিশাল দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী বন্দরও। সৌন্দর্যমণ্ডিত এই জেলার মূল নদীগুলো হল মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর ও সন্ধ্যা নদী ইত্যাদি। প্রতিটি নদীরই রয়েছে নিজস্ব সৌন্দর্য এবং প্রাচুর্যতা। প্রাকৃতিকভাবে প্রতিটি নদী মোটামুটি মাছে সমৃদ্ধ এবং এই নদী দিয়েই সমগ্র দেশের সাথে এই অঞ্চলের যাতায়াতের মূল ব্যবস্থা রয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে সম্পূর্ণ জেলাটিকে আবার 10টি ভাগে বিভক্ত করে 10টি উপজেলায় রূপান্তর করা হয়েছে। উপজেলাসমূহ হল আগৈলঝাড়া উপজেলা, বাখেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, বানারীপাড়া উপজেলা, গৌরনদী উপজেলা, হিজলা উপজেলা, বরিশাল সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, মুলাদী উপজেলা
উজিরপুর উপজেলা। জীবন আর জীবিকা দুটি একই সুতোয় গাঁথা। এ জেলার প্রধান অর্থকারী ফসল ধান, তাই এ জেলার গ্রামাঞ্চলের পরিবারগুলো বেশিরভাগ কৃষি নির্ভরশীল। নানা জাতের ধান এই জেলার জমিতে জন্মায়। তার মধ্যে উল্লেখযোগ্য ইরি, আউশ, আমন, সাকরখানা ইত্যাদি। পাশাপাশি মিষ্টি আমড়া, মিষ্টি পেয়ারা, মিষ্টি নারকেল এবং মিষ্টি পানের জন্য এই এলাকা বিখ্যাত। প্রধান খাবার তালিকায় ভাত এবং মাছ এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রিয়। তবে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই অঞ্চলের নারীরা বিভিন্ন নকশি পিঠা এবং নকশি কাঁথা তৈরিতে বেশ পারদর্শী। বিভিন্ন রান্নাবান্নায়ও এই অঞ্চলের নারীদের বেশ পারদর্শিতা রয়েছে। এবার চলুন ঘুরে আসি এই জেলার বিখ্যাত কয়েকটি পর্যটক স্থান। ব্রজমোহন কলেজ। বিএম কলেজ বা ব্রজমোহন কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। 1889 সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন বরিশাল শহরের প্রাণকেন্দ্রে 60 একর জায়গা জুড়ে। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করে। 1965 সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে 19টি বিষয়ে পাঠদান করে থাকে এবং বর্তমানে এই প্রতিষ্ঠানে 27,000 শিক্ষার্থীদের পাঠদান করা হয়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, জীবনানন্দ দাশ, কবি আলতাফ মাহমুদ সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিরা এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও বরিশাল জেলায় নতুন প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও অনেকগুলো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, অমৃতলাল দে মহাবিদ্যালয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট পলিটেকনিক ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এই বরিশালেই অবস্থিত। গুঠিয়া মসজিদ। বরিশাল জেলার পর্যটন স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি স্থান হল গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ। এটি 20 শতাব্দীতে প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় সৌন্দর্যমণ্ডিত মুসলিম স্থাপনা। এই যুগে সরকারি উদ্যোগ ছাড়া কোনো ব্যক্তির পক্ষে এত অর্থ ব্যয় করে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের নিদর্শন প্রায় নেই বললেই চলে। এস শরফুদ্দিন আহমেদ সান্টু, যিনি সান্টু সর্দার নামে পরিচিত, তিনি এই মসজিদের সম্পূর্ণ নির্মাণ ব্যয় বহন করেন। গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ এর নির্মাণ কার্যক্রম শুরু হয় 16 ডিসেম্বর 2003 সালে এবং 2006 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই গুঠিয়ার নামেই 8 গম্বুজ বিশিষ্ট মসজিদটি পরিচিতি লাভ করে। এখানে 20,000 অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ঈদগাহ ময়দান রয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর, পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এই মসজিদের মিনারটির উচ্চতা প্রায় 193 ফুট। বিবির পুকুর। ব্রিটিশ শাসনামলে 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে খ্রিস্টান ধর্মপ্রচারকরা বরিশালে আসেন। জানা যায় উইলিয়াম কেরি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবি নামের এক মুসলিম মেয়েকে উদ্ধার করে তাকে লালন পালন করেন। পরবর্তীতে এক মুসলিম যুবকের কাছে জিন্নাত বিবিকে বিয়ে দেয়া হয়। উইলিয়াম কেরি জিন্নাত বিবিকে জেনেট বলে ডাকতেন। 1908 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি জনগণের জলকষ্ট নিরসনের জন্য জলাশয় খননের উদ্যোগ নেন। তারই এই উদ্যোগের ধারাবাহিকতায় নগরীর সদর রোডের পূর্ব পাশে 400 ফুট দৈর্ঘ্য 1850 ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। তখন থেকেই পুকুরটি বিবির পুকুর নামে পরিচিতি লাভ করে। একসময় কীর্তনখোলা নদীর সাথে এই পুকুরের দুটি সংযোগ ছিল এবং এতে নিয়মিত জোয়ার বাটার পানি আসত। সংযোগ দুটির একটি বরিশাল সার্কিট হাউস হয়ে মৃতপ্রায় ভাটার খালের মাধ্যমে কীর্তনখোলায় পতিত হয়েছিল এবং অপরটি নগরীর গির্জা মহল্লার পাশ দিয়ে বয়ে যাওয়া বিলুপ্ত খালের মাধ্যমে কীর্তনখোলা নদীর সাথে সংযুক্ত ছিল।
বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই এবং এটি আজও বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয়। দুর্গাসাগর এককালে বরিশালের পরিস্থিতি ছিল প্রাচ্যের ভেনিস হিসেবে। শস্য আর সম্পদে ভরপুর ছিল বাংলার এই দক্ষিণাঞ্চল, আর এ কারণেই সে সময় বর্মী আর পর্তুগিজ জলদস্যুদের লুণ্ঠনের শিকার হতে হতো এই অঞ্চলের সাধারণ মানুষদের। এরই পরিপ্রেক্ষিতে চন্দ্রদ্বীপ রাজবংশের কীর্তিমান পুরুষ রাজা রামচন্দ্র শ্রীনগর মাধব পাশায় চন্দ্রদ্বীপের প্রাচীন বরিশাল রাজধানী স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। রামচন্দ্রের সেই রাজত্ব আর রাজবাড়ির তেমন কিছু এখন আর দেখা না গেলেও কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে কয়েকটি দিঘি, আর সেই দিঘিগুলোর মধ্যে সবচেয়ে বড় দিঘিটি হল দুর্গাসাগর। এটি শুধু বরিশালেই নয়, বরং গোটা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় দিঘিগুলোর মধ্যে একটি। রাজবংশের রাজা শিবনারায়ণের স্ত্রী রানী দুর্গাবতী 1780 খ্রিস্টাব্দে বিশাল এই দিঘি খনন করেছিলেন বলে জানা যায়, আর তার নামেই এই দিঘিটির পরিচিতি হয় দুর্গাসাগর নামে, যেখানে মূলত দিঘিটির বিশালতা বোঝাতেই যোগ করা হয়েছিল সাগর শব্দটি। বহুদিন থেকেই এ অঞ্চল এবং এ অঞ্চলে বেড়াতে আসা মানুষদের কাছে আকর্ষণীয় একটি স্থান হয়ে আছে দুর্গাসাগর দিঘিটি। পর্যটকদের এবং প্রকৃতিপ্রেমীদের কাছে এটি চমৎকার একটি স্থান। এখানে রয়েছে বেশ বড় বড় আকারের সিমেন্টের প্রশস্ত ও পরিচ্ছন্ন ঘাটলা এবং দিঘির মাঝে সুন্দর একটি দ্বীপ, যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা। দিঘির পারে সরু রাস্তা, মাঝে মাঝে বসার বেঞ্চ, গণসবুজ বিভিন্ন ধরনের গাছও এই দিঘির সৌন্দর্য বর্ধনের ভূমিকা রেখেছে। এছাড়া যেসব শৌখিন ব্যক্তি মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থাও। বরিশাল থেকে বাসে করে খুব সহজেই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আসা যায় এই দুর্গাসাগর দিঘিতে। এছাড়াও আরও বেশ কিছু ইতিহাস সম্বলিত উল্লেখযোগ্য স্থান রয়েছে, যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে আপনার। বরিশাল মহাশ্মশান, জীবনানন্দ দাশের বাড়ি, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের বাসভবন, অক্সফোর্ড মিশন গির্জা, বঙ্গবন্ধু উদ্যান বা বেলস পার্ক, 30 গুডাউন বদ্ধভূমি, অশ্বিনী কুমার টাউন হল, এবাদুল্লাহ মসজিদ, মুকুন্দ দাসের কালীবাড়ি। এবার চলুন জেনে নেই এই জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে যারা তাদের আত্মশক্তির বলে নিজেদেরকে সাধারণের কাছে অসাধারণ প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। যেমন শেরে বাংলা একে ফজলুল হক, ব্রিটিশরা যাকে বাংলার বাঘ বলে উপাধি দিয়েছিল, জীবনানন্দ দাশ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বেগম সুফিয়া কামাল, কুসুম কুমারী দাস, কামিনী রায়, মাওলানা ফজলুল করিম চরমনাই পীর সাহেব, আগা বাকের খান, দক্ষিণ বাংলার শেষ নবাব, অশ্বিনী কুমার দত্ত, সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল, ডক্টর কামাল হোসেন, হানিফ সংকেত ইত্যাদির পরিচালক ও উপস্থাপক, মোশাররফ করিম বাংলার নাট্য সম্রাট, গোলাম মুস্তফা, সরকার আলতাফ মাহমুদ, অমৃতলাল দে, মুকুন্দ দাস, স্বামী প্রজ্ঞানানন্দ, ফণীভূষণ দাশগুপ্ত, মনোরঞ্জন ব্যাপারী সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জেলার বিস্তারিত নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। শেষ করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।